হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন সব জায়গাতেই খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। পুরুলিয়াতে তো ঠান্ডা এমনিতেই বেশি, কিন্তু এবছর আরও বেশি লাগছে। তোমরা যারা নিউজ দেখো তারা তো জানোই পুরুলিয়ার টেম্পারেচার অনেকটাই কম অন্যান্য জায়গার থেকে। তো যাই হোক, আজকেও মানে ডেলিকার রুটিন অনুযায়ী ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, নিয়ে এলাম। খাওয়া-দাওয়া, বাসন ধোয়া সমস্ত কিছু কমপ্লিট করে এই একটু উম বসলাম। তো ভাবলাম এই সময় তোমাদের সাথে একটু কথা বলে নিই। তোমরা তো যারা ভিডিওগুলো আমার ফলো করছো, দেখছো, তারা সবই বুঝতে পারছো, শুনছো। তাদেরকে একটাই কথা বলব, ভিডিওগুলো দেখে সেটা বোঝার চেষ্টা করো। ভিডিওগুলো থেকে এটা বোঝার চেষ্টা করো যে আমি যা বলছি, নিজের জীবনের ঘটনাটা বলার চেষ্টা করছি, নিজের এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সেগুলো শুনে তোমরা যাদের সাথে লাইফে এগুলো ঘটছে, তারা নিজেদেরকে একটু সতর্ক রাখো। আর যারা এখনো বিবাহিত জীবনে পা রাখোনি, তারা এইসব জিনিস থেকে একটু শিক্ষা নাও। বা আমি যেগুলো পাইনি বা জানতাম না যে এরকম কিছু ঘটতে পারে, এরকম কোনো ধারণাই মনের মধ্যে ছিল না। যার জন্য আমি অনেক বেশি প্রবলেমের মধ্যে পড়েছিলাম, অনেক বেশি ভেঙে পড়েছিলাম। সেখান থেকে আমি নিজেকে সামলাতে পেরেছি, আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি, সেটা অন্য কথা। যে আমি মনের জোরটা হারাইনি। কিন্তু অনেক সময় অনেক মেয়ে বা অনেক মহিলা সেটা রাখতে পারে না বা অনেক ভুলভাল স্টেপ নিয়ে নেয়। আমিও অনেকবার ভেবেছিলাম যে এরকম কোনো স্টেপ নেবো, কিন্তু ছেলের কথা ভেবে আমি সেটা নিতে পারিনি। তো আমি সেটা নিজে মেয়ে হয়ে, মহিলা হয়ে আমি নিজে চাইও না মেয়েরা এত কমজোর বা এতটা উইক হয়ে পড়ুক যে তারা এরকম একটা ড্রাস্টিক স্টেপ নিক। এরকম একটা স্টেপ নেওয়া মানে তাদের, যারা এরকম খারাপ কাজগুলো করছে, যারা মেয়েদের সাথে অত্যাচার করছে, যারা ভাবছে যে মেয়েদের সাথে যা ইচ্ছে সেটা করা যায়, তাদেরকে আমরা আরো বাড়িয়ে দেব তাদের এই উৎসাহটা যে তোমরা যা ইচ্ছে আমাদের সাথে করতে পারো। ঠিক আছে? কিন্তু আমরা সেটা হতে দিতে পারি না। যদি বুঝতে পারেন যে আপনার সাথে খারাপ হচ্ছে, যারা আমার থেকে বড় তাদেরকে আমি আপনি করেই বলছি, যারা আমার সমবয়সী তারা আমার বন্ধু, যারা আমার থেকে ছোট তারা আমার বোন। তোমাদের সবাইকে বলছি, যদি বুঝতে পারছো শ্বশুরবাড়িতে এরকম কিছু ঘটছে, সতর্ক থাকো। নিজের ফ্যামিলিকে সেটা জানাও আগে থেকে। এমন না হোক যে কোনো একটা কিছু, ভগবান না করুন, খারাপ কিছু একটা ঘটনা ঘটে যায় যেটা আর না ঠিক করা গেল। এরকম একটা ক্ষতি হয়ে গেল যেটা আর ঠিক করার কোনো উপায় থাকলো না। তো সাবধানে থাকো, সতর্ক থাকো। এরকম ফ্যামিলি বা এরকম পরিবার মানুষজন দেখে কিন্তু বোঝা যায় না, তারা দেখতে কিন্তু মানুষের মতোই হয়, অন্যান্য মানুষদের মতোই হয়। তাদেরকে বাইরে থেকে দেখে তুমি কখনোই বুঝতে পারবে না যে তাদের মনে এসব চলছে, তাদের মধ্যে এরকম একটা শয়তান লুকিয়ে আছে। কিন্তু যখনই তোমাদের সামনে এরকম কোনো রূপ ধরা দেবে, ১ বার, ২ বার, ৩ বার ক্ষমা করো। আমি বলছি না ক্ষমা করা খারাপ। মানুষের মধ্যেই খারাপ থাকবে, ভালো থাকবে, সবই থাকবে। দোষ, গুণ সব নিয়েই মানুষ। একটা সংসারের মধ্যে কখনোই বলব না যে সারা জীবন শান্তি থাকে বা হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে কথা কাটাকাটি হয় না বা শাশুড়ির সাথে কথা কাটাকাটি হয় না। শ্বশুরবাড়ির সব জিনিস তোমার ভালো লাগবে বা সব জিনিস তুমি মানিয়ে নিতে পারবে। এটা কখনোই হতে পারে না। প্রত্যেকটা ফ্যামিলি আলাদা। সেটা আশা করাও ভুল। কিন্তু যদি তুমি দেখো আগাগোড়া প্রত্যেকটা জিনিসই তোমার মনে খটকা লাগছে। প্রত্যেকটা জিনিসই তুমি দেখছো যে তোমার কোনো ইম্পোর্টেন্স নেই বা তোমাকে সবসময় ছোট করা হচ্ছে, তোমাকে সবসময় পায়ের নিচে রাখা হচ্ছে বা সবসময় এটা চেষ্টা করা হচ্ছে যে তুমি কারো সাথে না কথা বলো বা সবারই অন্য মানুষজনদের কাছে তোমাকে ছোট করা, তোমার নিয়ে খারাপ দুটো কথা বলা, তোমাকে সম্মান না করা, তোমাকে অবিশ্বাস করা, গায়ে হাত তোলা, গালাগালি দেওয়া, এগুলো যদি দেখো যে প্রতিনিয়ত চলছেই, তো প্রত্যেকটা জিনিসেরই একটা সীমা থাকা উচিত। তো সেটা কিন্তু মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি বলে যে প্রতি ক্ষেত্রে সবটাই আমাকে মেনে নিতে হবে, সহ্য করতে হবে, সেটা কিন্তু নয়। আমি নিজের জীবন থেকে যতটা বুঝেছি সেটা হচ্ছে, যত তুমি সহ্য করে নেবে, যত তুমি মাথাটা নিচু করবে, তত অন্যজন তোমাকে পায়ের তলায় পিষবে।
তত তোমার উপর অত্যাচারের মাত্রা আরো বাড়বে। যেটা আমার সাথে ঘটেছে, আমার সাথে হয়েছে। তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি যে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা লিমিট রাখো। যে আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি মানে যে আমি মানে আমার মধ্যে সহ্য শক্তি একদম পাথরের মতো হবে সেটা তো নয়। আমি তো রক্ত মাংসের মানুষ। আমারও তো কষ্ট হয়, আমারও তো যন্ত্রণা হয়, আমারও তো চোখে জল আসে। আমারও তো মন আছে, আমারও তো কষ্ট আছে। তোমাকে একজন ছেলেকে যেমন মা-বাবা জন্ম দেয়, মানুষ করে, বড় করে, যত্ন করে। একটা মেয়েকে তো কোনো অংশে কম করে না। তো দুজনেই তো রক্ত মাংসের মানুষ। তো একজন মেয়ের কাছে সবসময় এটা আশা কেন করা হয় যে আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি মানে আমি সব সহ্য করতে পারি। কেন? একজন মেয়ের কষ্ট কেউ কেন দেখবে না? শ্বশুরবাড়ি গিয়েছি তার মানে এটা নয় যে আমি কোনো জেলখানায় গিয়েছি। যে ওখানে প্রত্যেকটা জিনিস আমি মানতে বাধ্য। হ্যাঁ, নিয়ম মানুষ মানে। প্রত্যেকটা জিনিসই মানে। কিন্তু এরকম নয় কি তোমার কথায় আমি উঠবো, তোমার কথায় আমি বসবো। তোমার মা বা তুমি যত আজে-বাজে কথা বলবে আমাকে সেগুলো মানতে হবে। তোমরা জান নিয়ে যা বলবে সেটা আমাকে বিশ্বাস করতে হবে। আমার বাড়ির লোককে তুমি অসম্মান করবে, আমাকে মাথা নিচু করে শুনতে হবে। কি? না আমি একজন মেয়ে। আমাকে মারবে, আমাকে গালাগালি দেবে, আমাকে চুপচাপ মুখ বুজে সেটা সহ্য করতে হবে। কেন? না আমি এই বাড়ির বউ। কেন? আমি কি মানুষ নই? মেয়ে হিসেবে প্রত্যেকটা মেয়েকে আমি এটাই বলব যে নিজের যে অস্তিত্ব আছে এটা সবসময় সবার কাছে জাহির করো, প্রকট করো যে আমি একটা অন্য মানুষ। আমি সবসময় যে তোমাদের ইচ্ছে অনুযায়ী চলবো সেটা কিন্তু নয়। তোমাদেরকে মেয়ে হিসেবে একটাই কথা বলব যে ছোবল মারতে না পারো কিন্তু ফোঁস করতে কিন্তু ভুলে যেও না। নিজের অপমান, অসম্মান এতটাও নিচে মানে নিজেকে নামিয়ে ফেলো না যে প্রতিবাদ করার ক্ষমতাটাই হারিয়ে ফেলো। মেয়ে বলে যে সবকিছু সহ্য করে নিতে হবে, প্রতিবাদ করতে পারবো না সেটা তো নয়। যেটা ভুল সেটা একটা ছেলের ক্ষেত্রেও ভুল, একটা মেয়ের ক্ষেত্রেও ভুল। তুমি ছেলে বলে তোমার ৭ খুন মাফ। যেমন আমার শাশুড়ি বলতেন কথায়, কথায়, "ও ছেলে, ও যা করবে ও ৭ খুন মাফ।" বাহ! আর আমি মেয়ে, আমার একটু পান থেকে চুন খসলেই আমার মাকে নিয়ে কথা, আমার বাবা তুলে কথা, আমার বাপের বাড়ির কোনো শিক্ষা নেই, মা কিছু শিখিয়ে পাঠায়নি, আরো কত কিছু। ছেলেদের ছেলেদেরও তো ভুল হয়, ছেলেরাও তো ভুল করে। কিন্তু কই তাদের তো এরকম ভুল তুলে এরকম ভুলটাকে এত বড় করে তো কেউ দেখে না বা এত বড় করে তো কেউ শোনায় না। তাদের মা-বাবাকে তো কেউ কথা শোনায় না। তাদের মা-বাবা নিয়ে তো কেউ এরকমভাবে খোঁটা দেয় না। যে তোমার মা-বাবা তোমাকে কি শিখিয়েছে? তারা যখন শ্বশুরবাড়ি আসে, একজন ছেলে যখন শ্বশুরবাড়ি আসে, একদিনের জন্য, একবেলার জন্য, শ্বশুরবাড়ির লোকজন তার তোয়াজে অস্থির হয়ে থাকে সবসময়। জামাই এসেছে, জামাই এসেছে, জামাই কি খাবে, জামাই কি করবে? জামাইয়ের কত তোয়াজ, কত ভালোবাসা, কত যত্ন, কত সম্মান। সে একদিনের জন্য এসেছে। আর বাড়ির বউ যে একজন বাড়ির মেয়ে সে তার ঘর, তার পরিচয়, তার মা-বাবা, আত্মীয়স্বজন, ভাই-বোন সবাইকে ছেড়ে সারা জীবনের জন্য একজনের বাড়িতে যাচ্ছে সংসার করার জন্য। কিন্তু তার কপালে জুটছে দিনরাত লাঞ্ছনা, গঞ্জনা, মা-বাবার অসম্মান, নিজের অপমান, কিছু শিখে আসেনি, গালি-গালাজ, মার। এটা কোথাকার সমাজ, কোথাকার নিয়ম? স্বামী-স্ত্রী তো দুজনেই সমান, সমান সম্মানের অধিকারী। তো এত বিভেদ কেন? এত বিভেদ কেন? স্বামীর সবকিছু মাফ কেন? আর স্ত্রীর একটা ছোট ভুলও এত বড় করে কেন দেখা হয়? কেন একজন মেয়ে কি সে কি মানুষ নয়? সে কি ভুল করতে পারে না?
কেন কথায়, কথায় তাদের মা-বাবা তুলে কথা বলা হবে? কেন বলা হবে যে বাপের বাড়িতে শিক্ষা দেয়নি? মা-বাবা নিজের মেয়েকে কেন খারাপ শিক্ষা দেবে? এটা কিন্তু কেউ ভাবে না। কেউ বোঝে না যে একজন মেয়েকে, একজন জন্ম দিয়ে মানুষ করা সন্তানকে অন্যর বাড়ি পাঠাতে গিয়ে মা-বাবা যে চরম কষ্টটা পায়, সেটা একটা ছেলের মা-বাবা কোনোদিনই পারবে না করতে। একটা ছেলের মা-বাবা কখনো পাঠাতে পারবে নিজের ছেলেকে সারা জীবনের জন্য কারুর বাড়ি? পারবে পাঠাতে? কেন? সেও তো সন্তান। একটা মেয়েও তো সন্তান। যেহেতু আমাদের সমাজে সেই নিয়মটা নেই। একজন ছেলের বাবা-মা কখনোই এটা ভাবতে পারে না। কিন্তু একজন মেয়ের মা-বাবা সেরকমই নিজেকে মেয়ের জন্ম হওয়ার পর থেকেই নিজেকে সেভাবে তৈরি করে। যে মেয়ে মানে পরের বাড়ি যাবে। তো সেই যে তৈরি করা নিজেদের মধ্যে এই যে একটা ভাবনাকে ছোটর থেকে যখন থেকে মেয়ে জন্মগ্রহণ করলো তখন থেকে যে মেয়ে পরের বাড়ি চলে যাবে, মেয়ে একদিন পরের বাড়ি চলে যাবে। এই যে একটা কষ্ট নিয়ে তারা মেয়েটাকে বড় করে, আদর যত্নের তো তারা কোনো অভাব রাখে না। মেয়েকে আরো আদর যত্ন দিয়ে বেশি আদর যত্ন দিয়ে মানুষ করে। সেই মানুষ করা সন্তানকে অন্যর বাড়ি পাঠায় এইটা আশা করে তাদের কাছে যে আমার মেয়েটাকে তারা ভালোবাসবে, ভালো রাখবে, যত্ন করবে, সম্মান করবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজে এখনো অনেক পরিবার আছে, অনেক শ্বশুর-শাশুড়ি, অনেক স্বামী মানে তারা সেই মা-বাবাদের মানে স্বপ্নটাকে একবারে ভেঙে চুরে একবারে শেষ করে দেয়। আর তারা যে এভাবে দিনের পর দিন করে যাচ্ছে তাদের বিন্দুমাত্র কোনো গ্লানি নেই নিজেদের মনে। আফসোস নেই যে আমরা একটা অন্য বাড়ির মেয়েকে আমাদের বাড়িতে এনে এত কষ্ট কি করে দিতে পারি। তারা তো অনেক বিশ্বাস করে ওই মেয়েটাকে আমাদের হাতে তুলে দিয়েছে যে আমরা তাকে ভালো রাখবো। একজন মেয়ের মা-বাবা সবসময় চায় মেয়েটা আমার বিয়ে হয়েছে যখন সংসারটা করুক। কিন্তু যখন কোনো উপায় থাকে না, যখন মেয়েটা ওখানে থাকলে হয়তো মরে যাবে, বাঁচতেই পারবে না, সেরকম অবস্থায় যদি কোনো মা-বাবা তার মেয়েকে নিয়ে চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু মেয়ের মা-বাবাকে অনেক কথা শুনতে হয়। তখনও মেয়ের মা-বাবাকে অনেকের কাছ থেকে অনেক রকম কথাই শুনতে হয়। যারা ব্যাপারটা বোঝে তারা হয়তো তাদের সমর্থন করে। তারা হয়তো বলে যে, "না ঠিক করেছো। মেয়েটা যদি ওখানে থাকতে এত কষ্ট ছিল বা যদি তার জীবনটাই শেষ হয়ে যেত তার থেকে তো ভালো করেছো।" কিন্তু কিছু মানুষ সেটা বুঝতে পারে না। কিছু মানুষ সেটাকে সমর্থন করে না। সমাজে তো বিভিন্ন রকমের মানুষ আছে। কিছুজন হয়তো ভাবে বা কিছুজন বলে যে, "কি দরকার ছিল আরো কিছুদিন থাকলে হয়তো সহ্য করলে যদি জিনিসটা ঠিক হয়ে যেত, যদি ইয়ে হয়ে যেত, বেকার সংসারটাই হয়ে গেল।" কিন্তু একজন মেয়ের মা-বাবা কত শখ করে, কত স্বপ্ন থাকে প্রত্যেকটা মেয়ের মা-বাবার মনে যে মেয়ের একটা ভালো বিয়ে হবে, মেয়ে সংসার করবে। একটা সংসারের মধ্যে থেকে সংসারটা ভেঙে নিজের মেয়েকে কিসের আশায় মা-বাবা নিয়ে আসবে? কিসের আশায়? কি জন্যে তারা নিয়ে এসেছে? এইটুকু মানুষ যদি বুঝে যায় তাহলে তো আর এত কষ্ট হয় না। একজন মেয়ের মা-বাবা যদি এইরকম পরিস্থিতিতে এইরকম একটা মেয়ের দেখতে পাচ্ছে যে চোখের সামনে হতে পারে মেয়েটা আমার আজ আছে কাল নেই। সেরকম একটা পরিস্থিতিতে যদি মেয়ের মা-বাবা তার পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে? কে দাঁড়াবে? তারা যদি তার পাশে দাঁড়িয়ে তারা যদি তাকে সেই একটা নরক যন্ত্রণা থেকেও তাকে মুক্তি দেয়, তাকে যদি বলে, "আয় মা তুই আমার বাড়িতে যেমন ছিলিস তুই তেমনিই থাক। তোকে এত কষ্ট করে, এত যন্ত্রণা ভোগ করে শ্বশুরবাড়ি করতে হবে না।" তো কি তারা এতটাই অপরাধ করেছে? আমার শ্বশুরবাড়ির লোকজন যেমন অনেকের কাছে অনেক কথা বলেছে। আমার কিছু কথা তো কানে আসে। এখন তো বুঝতেই পারছেন এখন সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ। আ Facebook এ আমার অনেকে ফ্রেন্ড লিস্টে তাদের রিলেটিভস আশেপাশের মানুষজন রয়ে গেছে। তাদের কাছ থেকে আমি অনেক কথাই শুনতে পাই। তারা বলছে যে ওর মা-বাবা ও
মানে আমার এক্স হাসব্যান্ডের কথা বলছি। সবাইকে বলেছে নাকি আমার মা-বাবা সংসারটা ভেঙে দিয়েছে। তো আমার মা-বাবা আমার টাকা খরচা করে সোনা, গয়না, এত লোকজন খাইয়ে-দাইয়ে এত জাঁকজমক করে বিয়ে দিয়ে তারপরে উম আমার ছেলে হওয়া, তার সমস্ত খরচা সমস্ত কিছু করে যাতে মানে আমার সংসারটা যাতে ভালো থাকে, সেই সমস্ত ব্যবস্থা করে আমার বাচ্চারা যখন ৬ মাস বয়স, তখন আমার মা-বাবা আমার সংসারটা ভেঙে কেন নিয়ে আসবে? কি জন্য? আমার মা-বাবার কি স্বার্থ? একজন বিবাহিত মেয়েকে তার বাচ্চা সমেত নিজের বাপের বাড়িতে বসিয়ে রাখায় তার মা-বাবার কি স্বার্থ? কি স্বার্থ বলুন? যারা বুঝতে পারবে তারা সেখানেই বুঝবে। আমি তো কোনো চাকরি করি না। আমি কোনো চাকরি করি না যে আমি কোনো সরকারি চাকরি করি। চাকরি আমি করি না। তো আমার মা-বাবা কিসের আশায় আমাকে বাপের বাড়িতে বসিয়ে রেখেছে? এটা যদি কেউ বুঝতে পারে, তারা ঠিক জিনিসটা ধরে নেবে যে স্বার্থটা কার? কারা সংসারটা ভেঙেছে? স্বার্থটা ছিল আমার শ্বশুরবাড়ির লোকজনের। তাদের পরিষ্কার কথা, তারা আমার আর আমার ছেলের খরচা চালাবে না। সমস্ত দায়-দায়িত্ব বিয়ের পরেও আমার বাবাকেই বহন করতে হবে। আর তাদের ছেলে যা রোজগার করবে সেই টাকার উপর নাকি তাদের অধিকার শুধুমাত্র। ছেলেকে খাইয়ে পরিয়ে বড় করেছে সেজন্য তার রোজগারের উপর তাদের অধিকার। আমার নাকি বউ হিসেবে, আমার ছেলের বাচ্চা হিসেবে নাকি কোনো অধিকার নেই। সমস্ত খরচা নাকি আমার বাবার কাছ থেকেই আমাকে নিতে হবে। আর ওদের বাড়িতে গিয়ে থাকতে হবে। আর মানে বিনা পয়সার কাজের লোক যেরকম হয় সেরকম। এই ছিল আমার সম্মান শ্বশুরবাড়িতে। এইটা মাস, বছর কতদিন এইরকম অসম্মান নিয়ে কতদিন বাঁচা যায়? কতদিন থাকা যায়? নিজের বাবার কাছে বিয়ের পরে হাত পাততে কোন মেয়ের ভালো লাগে? স্বামী হিসেবে সে কোনোদিন কোনো কর্তব্য পালন করেনি। শ্বশুরবাড়ির দিক থেকে আমি কিচ্ছু পাইনি। কিচ্ছু না। সবসময় চেয়েছিল আমি আমার মা-বাবার কাছ থেকে নিয়ে গিয়ে ওদের দিই। আমার মা-বাবা কোথায় পাবে এত? কোথায় পাবে তারা? যখনই দিতে পারিনি, যখনই প্রতিবাদ করেছি, তখনই তার কাছে খারাপ, তখনই আমার সাথে নাকি সংসার করা যায় না। আমার মা-বাবা নাকি ওদের ঠকিয়েছে, ওরা নাকি আরো টাকা পয়সা পেত, ওরা ঠকে গেছে। আর কত কি শুনতে হয়েছে তার জন্য। তো আপনারাই বলুন, তোমরাই বলো, তোমরাই বিচার করো যে আমি যদি সংসারটা ভেঙেছি, আমি যদি ডিভোর্স নিয়েছি, আমার মা-বাবা যদি আমার পাশে দাঁড়িয়েছে, তো এখানে দোষটা কার? ভুল করেছি আমি কিছু? এরকম স্বামী, এরকম শ্বশুরবাড়ি, এরকম সংসার কোন মেয়ে চাইবে? বলো। তোমরা, আমি যদি কিছু ভুল করেছি সেটাও বলো। আর আমি যদি ঠিক করেছি সেটাও বলো। এরকম শ্বশুরবাড়ি, এরকম স্বামী কোন মেয়ে চাইবে? কোন মেয়ে? হ্যাঁ, সবার স্বামী কোটিপতি হয় না। সবার স্বামীর সমান রোজগার হয় না। কিন্তু স্বামীর তো একটা মেরুদণ্ড থাকবে। স্বামীর তো বলার ক্ষমতা থাকবে। স্বামীর তো একটা সম্মান থাকবে। সে তো তার স্ত্রীকে তার মর্যাদা দেবে, সম্মান দেবে, যোগ্য প্রাপ্য যতটুকু তার সে তো দেবে। তার দায়-দায়িত্ব তো সে নেবে। সে স্বামী যখন কিছুই নেয় না, কোনো কর্তব্য পালন করে না, দায়িত্ব পালন করে না, কোন মেয়ের সেরকম স্বামীর সাথে সংসার করতে ইচ্ছে করবে? তোমরা বলো। আমি পারিনি এরকম স্বামীকে মানতে। আমি পারিনি। আমি পারিনি। আমি চেষ্টা করেছি, আমি পারিনি। আমি এরকম মেরুদণ্ডহীন মানুষের সাথে সংসার করতে পারিনি। যে দিনের পর দিন নিজের মা আর বাবার মতো একই সুরে সুর মিলিয়ে আমার মা-বাবার কাছে প্রত্যেকটা জিনিসের ডিমান্ড করেছে। আমার উপরে রীতিমতো অত্যাচার করেছে। সেই জিনিসগুলো যদি আমি না, মানে আমি আনতে যদি সমর্থন না করেছি ওকে, আমি সংসার করতে পারিনি। ঐরকম মানুষকে আমি সম্মানই করতে পারিনি। পারব না। যখনই আমি শুনেছিলাম যে আমাকে বলেছে টাকার জন্য বিয়ে করেছিলাম, আমি পারিনি আর তারপর। তাও আমি ভেবেছিলাম যে যদি
রাগের মাথায় বলে ফেলেছে। যদি মনের মধ্যে এই জিনিসগুলো নেই, ওর মায়ের মা বাবার যদি উস্কানিতে এই জিনিসগুলো বলে ফেলেছে, আমি তাও অপেক্ষা করেছি। ডিভোর্স হওয়ার পরেও আমি অপেক্ষা করেছি। আজ ৩ বছর হয়ে গেল ডিভোর্স আমার কমপ্লিট হয়েছে। তাও আমি চেষ্টা করেছি নিজের থেকে জিনিসটা ঠিক করে নেওয়ার। ওদের কোনো আগ্রহ নেই। তো আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে ওদের বিষয়ে আমি কেন বলব না? কেন বলব না? যে ওই নরকের কীটগুলো ওদের বিষয়ে কেউ কেন জানবে না? আমি তো দোষ করিনি। আমি কেন সবাইকে জানাবো না যে ওরা আমাদের সাথে এই করেছে? আমি চাই সবাই জানুক। সব্বাই জানুক এই জিনিসগুলো। যে এখনো আমাদের আশেপাশে এইরকম মানুষজন ঘুরে বেড়াচ্ছে। সবাই সাবধান হোক। সবাই সতর্ক থাকুক এরকম মানুষদের কাছ থেকে। আমি যে ভুলগুলো করেছিলাম সেগুলো কোনো মেয়ে যেন না করে। ব্যাস আমি শুধু এইটুকুই চাই, তোমরা সবাই খুব ভালো থাকো, শান্তিতে থাকো। আর এইসব মানুষদের থেকে একদম সতর্ক থাকো। যদি বুঝতে পারো এরকম কিছু ঘটছে বা এরকম কেউ কিছু করছে, তো সতর্ক থাকো, বোঝার চেষ্টা করো। যদি বুঝতে পারো যে এরকম কিছু হতে যাচ্ছে বা এরকম প্রত্যেকটা জিনিস নিজের যদি খারাপ কিছু ঘটছে, নিজের বাড়িতে জানাও। আর মা-বাবাদের আমি একটাই কথা বলব, নিজের মেয়েকে হ্যাঁ, প্রত্যেক মা-বাবাই এটা বলে যে মানিয়ে গুছিয়ে সংসার করতে হয়। অ্যাডজাস্ট করতে হয়। হ্যাঁ, অবশ্যই করতে হয়। কিন্তু এরকম যেন আপনারা করবেন না যে আপনার মেয়েকে আপনি বললেন, "আরেকটু দেখ, আরেকটু দেখ, ঠিক হয়ে যাবে। আরো চেষ্টা কর, আরো মানিয়ে নে।" আর এমন শেষ পর্যায়ে পৌঁছে গেল যে মেয়েটাকেই আপনি আর ফেরত পেলেন না। তো মেয়ে যদি নিজের কষ্টের কথা বলছে, সেটা শুনুন। বিশ্বাস করার চেষ্টা করুন, তার পাশে থাকুন, তাকে সাহস দিন। তার কিছু সুবিধা অসুবিধায় যেন আপনাদের পাশে পায়। এমন যেন তার না মনে হয় যে আমার কেউ নেই। এই জীবনটা আমি আর কি জন্য রাখবো? আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আর মেয়েদেরকে একটাই কথা বলবো, কোনো অবস্থাতেই নিজেদেরকে ক্ষতি করার কথা কখনো চিন্তা করবে না। ভালো থাকতেই হবে। ওই জানোয়ারগুলো বা ওদের ফ্যামিলি তো তোমার জীবনটা দেয়নি। তোমার জীবনটা তোমার মা-বাবা দিয়েছে। তো তাদের জন্য নিজের জীবনের ক্ষতি, নিজের শরীরের ক্ষতি কিচ্ছু করো না। ভালো থাকো। ওদের চোখের সামনে দিয়ে ভালো থাকো। ওরা যেন জানতে পারে যে তুমি ভালো আছো। নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো। তারা যেন দূর থেকে হলেও তারা যেন তোমার খবর পায় যে আজ তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আছো বা আজকে তুমি কেমন আছো, কি জায়গাতে আছো। এটাই আমি বলতে চাই। আমার প্রত্যেকটা মনের কথা, আমার প্রত্যেকটা এক্সপেরিয়েন্স যা ঘটেছে, যা বুঝতে পেরেছি, যা কি বলবো? যা আমার ধারণা হয়েছে সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করব, করছিও আর করবও ভবিষ্যতে। আমার পাশে থেকো, সঙ্গে থেকো আর খুব ভালো থেকো। আর এটা ভুলে যেও না মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি বলে আমরা ফেলনা নই। আমাদেরও দাম আছে। আর যারা দাম দেবে, যারা আমাদেরকে সেই মর্যাদা দেবে, আমরা তাদের জন্য সব করতে রাজি। কিন্তু যারা আমাদেরকে মর্যাদা দেবে না, আমাদেরকে সম্মানটা দেবে না, তাদেরকেও আমরা সেই সম্মানটা দেব না। শুধুমাত্র বয়সে বড় বলে বা সম্পর্কে বড় বলে কেউ সম্মানের অধিকারী হয়ে যায় না। সম্মানটা অর্জন করতে হয়। তুমি আমার সাথে খারাপ করবে, তার পরিবর্তে তুমি আমার থেকে ভালো কিছু আশা করো না। মেয়ে হিসাবে এটাই বলব। মেয়ে বলে সবসময় নিজেকে তুচ্ছ মনে করো না। আমরাও দামি। নিজেদেরকে নিজেদের কাছে দামি মনে করো। কক্ষনো মনে করো না যে আমার কোনো দাম নেই। আমার এতটাই দাম যে সবাই সেই দাম দিতে পারবে না। এইরকম ধারণা রাখো মনের মধ্যে। যেমন কেউ তোমাকে তুচ্ছ না ভাবতে পারে। আজকের ভিডিওটা এতটাই। তোমরা খুব ভালো থাকো, খুশি থাকো, সবসময় মুখে এত বড় স্মাইল রাখো, আনন্দে থাকো। ঠিক আছে বন্ধুরা? আবার পরের ভিডিওতে কথা হবে। তোমরাও নিজের মনের কথা আমার সাথে শেয়ার করো, আমাকে জানাও।
আমার খুব ভালো লাগবে। তোমাদেরকে তো যা বলি নিজের ফ্যামিলি মনে করেই বলি। এতটা কথা তো আমি কারো সাথে শেয়ার করতে পারি না। যতটা মনের কথা আমি দরজা বন্ধ করে তোমাদের সাথে শেয়ার করি। এতটা কথা আমি কারোর সাথেই বলি না। কাকে বলব? মনের কথা সবাইকে বলা যায় না। তা আগেই বলেছি। সবাই বুঝবেও না। খুব ভালো থেকো। পরের ভিডিওতে আবার কথা হবে। বাই।